বিনাপানি ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি শিবাই দাস তোমাদের পড়াবো ক্লাস 12-এর ফিজিক্স। ক্লাস 12-এর ফিজিক্স, ক্লাস 11-এ যে ফিজিক্সটা পড়েছ সেখানে প্রায় প্রচুর চ্যাপ্টার ছিল। ক্লাস 12-এ কিন্তু সেরকম নয়। ক্লাস 12-এ যে ফিজিক্সটা আছে এখানে পুরো বইটা ক্লাস 12-এর আমরা ঠিক 2 থেকে 3টে বড় বড় চ্যাপ্টারে ভাগ করে নিতে পারি। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে তা হলো তড়িৎ, তারপরে আছে চুম্বক, আলো। এই তিনটেই হলো বেশ বড় বড় কিছু চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো শেষ করা মানেই পুরো ফিজিক্স বইয়ের প্রায় 75%-এরও বেশি শেষ করে নেওয়া। তার মানে ক্লাস 11-এ যেমন ফিজিক্স অনেক ছোট ছোট পার্টে ভাগ ছিল, এখানে সেরকম নেই, বেশ বড় বড় পার্টে ভাগ আছে। এবার আজকে আমরা এই তড়িৎ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ধারণা, সেই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো। ফিজিক্স শুরু করার আগে বলি যে এই যে ফিজিক্স বইটা আছে, এই বইটা কেন আমরা পড়বো তার একটা কারণ তো অবশ্যই যে পরীক্ষায় নাম্বার পেতে হবে, আর 2 এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা প্রতিদিন আমাদের ডেইলি লাইফে দেখে থাকি, সেই সব ঘটনাগুলোকে ফিজিক্স পড়ে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। যেমন আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারের নাম স্থির তড়িতের প্রাথমিক ধারণা। এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা এর পরবর্তী যে 8 থেকে 10খানা তড়িতের বাকি চ্যাপ্টারগুলো আছে তার প্রাণ বলতে পারো এই আমাদের প্রথম চ্যাপ্টারটা। তাই প্রথম চ্যাপ্টারে ক্যালকুলেশন খুব একটা নেই, এখানে পুরোটাই একটা গল্পের মতো চ্যাপ্টার। এই গল্পের চ্যাপ্টারটা আমরা একটা উদাহরণ বা গল্পের মাধ্যমে শুরু করছি। যদি একটা চিরুনি নাও আর তার সঙ্গে ছোট্ট একটা পরীক্ষা, একটা টেবিল নাও, টেবিলের উপরে ছোট ছোট কাগজের টুকরোকে ছড়িয়ে দাও। এবার একটা চিরুনি নিয়ে সেই কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, কি দেখতে পাবে? নিশ্চয়ই কিছুই হয় না। কিন্তু এবার এই চিরুনিটা দিয়ে তুমি তোমার মাথার চুলটা একবার আঁচড়িয়ে নাও, তারপরে সেকেন্ড টাইম এবার চিরুনিটাকে নিয়ে যাও এই কাগজের টুকরোগুলোর কাছে। এবার তুমি একটা অসাধারণ, প্রায় ম্যাজিক্যাল একটা ঘটনা দেখতে পাবে। দেখবে যে টেবিলে থাকা কাগজের টুকরোগুলোকে চিরুনিটা আকর্ষণ করে নিচ্ছে। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে আমরা চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াইনি, সাধারণ একটা চিরুনি নিয়ে এলাম আর কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, দেখলাম কোনো রকমের আকর্ষণ বা বিকর্ষণ কিছুই হচ্ছে না। কিন্তু সেকেন্ড টাইম যখনই আমরা মাথা আঁচড়ালাম, মাথা আঁচড়ানোর পর এটা ধরে নাও চিরুনিটা যখন কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, তো সেকেন্ড টাইম দেখবো এই কাগজের টুকরোগুলোকে চিরুনি নিজের দিকে টেনে নিচ্ছে। মানে বইয়ের ভাষায় কাগজের টুকরোগুলোকে চিরুনিটা আকর্ষণ করছে। তাহলে এটা একটা ঘটনা যেটা আমরা হয়তো অনেকেই দেখেছি। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনাটা হচ্ছে এটা কেন হচ্ছে, এটা ব্যাখ্যা কিভাবে করব? তার জন্য আমাদের যা পড়তে হবে তা হলো স্থির তড়িৎ। স্থির তড়িতের প্রথমেই, স্থির তড়িৎ শুরু করার আগে কেমিস্ট্রির ছোট্ট একটা ধারণা যা কিনা হলো পরমাণু। এই পরমাণু সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। এবার পরমাণু আসলে কি জিনিস? পরমাণু হলো, যদি এই যে মার্কার পেন যেটা দিয়ে আমি লিখছি বোর্ডে, যদি বলি এই মার্কার পেনটা কি দিয়ে তৈরি হয়েছে, একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়, সাধারণ মানুষটা বলবে যে মার্কার পেন হয় প্লাস্টিক বা ফাইবার দিয়ে তৈরি হয়েছে। কিন্তু যে ফিজিক্স জানে বা কেমিস্ট্রি জানে সে এর উত্তর কি দেবে? যে মার্কার পেন তৈরি হয়েছে প্লাস্টিক বা ফাইবারের পরমাণু দিয়ে। যেমনটা এখন প্রশ্ন হলো, আমরা তো দেখতেই পাই না যে মার্কার পেন, ছোট ছোট পরমাণু মানে ছোট ছোট কণা, এই ছোট ছোট কণা দিয়ে যে মার্কার পেন তৈরি হয়েছে এটা দেখতে পাই না। যেটা যাতে দেখতে পাই এরকম তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরো বাজার থেকে 1 প্যাকেট চিনি কিনে নিয়ে এলে, তো চিনি এই প্যাকেটে রাখা আছে। এবার যদি আমি বলি চিনির প্যাকেটের ভেতরে আছে কি, তুমি বলবে চিনির প্যাকেটের ভেতরে আছে চিনির ছোট ছোট দানা। তাহলে চিনির প্যাকেট সমেত যদি পুরো চিনিটাকে তুমি একটা বস্তু ভেবে নাও, তাহলে তুমি কি বলবে? যে পুরো চিনির প্যাকেট যেটা, সেটা তৈরি হয়েছে কি দিয়ে?
চিনির দানা দিয়ে। ঠিক একই রকম এই দানাগুলোকে যেন আমরা এক একটা পরমাণু হিসাবে ভেবে নিতে পারি, যাতে তোমরা এই যে প্লাস্টিক পেনও ঠিক এরকমই ছোট ছোট দানা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এটা আমরা দেখতে পাই না। তো যাতে দেখতে পাই তার জন্য এরকম একটা উদাহরণ দিলাম। তার মানে প্লাস্টিক পেনটাও ঠিক ছোট ছোট এরকম চিনির দানা, যেমন ছোট ছোট চিনির দানা দিয়ে পুরো চিনির প্যাকেট তৈরি হয়েছে, সেরকমই প্লাস্টিকের ছোট ছোট দানা দিয়ে এই পুরো প্লাস্টিকের পেনটা তৈরি হয়েছে। এই ছোট ছোট দানা বা কণা যেটা, সেটাকে আমরা পরমাণু বলবো। এখন এই পরমাণু দেখতে আসলে কেমন হয়? যেহেতু আমরা পরমাণু সম্পর্কে খুব প্রাথমিকভাবে জানছি, মানে বেসিক জায়গাটা জানছি, তাই বলতে পারি যে পরমাণু যে বেসিক গঠন বা প্রাথমিক গঠন সেটা হলো গোলাকার। এখন যদি পরমাণুর গঠন পুরোটাকে বলি, পরমাণুর গঠনটা কেমন। পরমাণুর ক্ষেত্রে মাঝখানে পরমাণু থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে দুটো কণা থাকে, একটা কণা হলো প্রোটন আর একটা কণা নিউট্রন। আর এর যে চারপাশ, এই চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যদি এটাও কারো মনে রাখতে অসুবিধা হয়, তবে সেটা সহজেই দেখো কিভাবে মনে রাখতে পারো। নিশ্চয়ই সবাই ছোটবেলায় সৌরজগতের গঠন পড়েছো। তো সৌরজগতের গঠনটা কেমন ছিল? মাঝখানে থাকতো সূর্য, আর তার চারপাশে একটা করে রাস্তা ছিল। এই রাস্তাগুলোকে আমরা বলি কক্ষপথ। এই কক্ষপথে ঘোরে কারা? বিভিন্ন গ্রহগুলো। তো প্রথম যে কক্ষপথটা থাকে সেখানে থাকতো বুধ গ্রহ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, মঙ্গল, এরকমভাবে মোট 8টা যে গ্রহ আছে, সেই গ্রহগুলোর জন্য এক একটা পথ ছিল, মানে এক একটা কক্ষপথ ছিল। আর মাঝখানে যা থাকতো এর সৌরজগতের গঠনে, সে হলো সূর্য। ঠিক একই রকমভাবে পরমাণু যেন পুরো সৌরজগতের গঠনের মতো। পরমাণুর মাঝখানে কে থাকবে? এখানে যেমন ছিল সূর্য, তার পরিবর্তে এখানে থাকবে নিউক্লিয়াস। আর এই যে কক্ষপথ, মানে যে রাস্তাগুলো গ্রহগুলো ঘুরতো, সেখানে থাকতো কি? এক একটা কক্ষপথে এক একটা গ্রহ থাকতো। তার পরিবর্তে এখানে থাকে গ্রহের পরিবর্তে ইলেকট্রন। এবং এই যে সৌরজগতের গঠন, এখানে সূর্য বা গ্রহ এগুলোর কোনো আধান বা চার্জ থাকে না। কিন্তু যে পরমাণুর গঠন আছে, চলো এবার পরমাণুর গঠনটা দেখি। পরমাণুর গঠনে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে দুটো কণা থাকে, একটা হলো প্রোটন আর একটা নিউট্রন। আর বাইরের যে কক্ষপথ, সেখানে যে কণাটা থাকে তার নাম হলো ইলেকট্রন। প্রোটন, এদের মধ্যে প্রোটন যে কণাটা আছে তার আধান হয় প্লাস, প্রোটনের আধান প্লাস হয়। ইলেকট্রনও আধান বিশিষ্ট কণা, তো ইলেকট্রনের আধান হয় মাইনাস, আর প্রোটনের আধান হয় প্লাস। আর নিউট্রন যে কণাটা আছে তার কোনো আধান থাকে না, তার আধান শূন্য হয়। এখন আগে এই যে সাইনটা আমি ইউজ করলাম এটা সম্পর্কে বলি, আর বলি যে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রনের আধান যদি কারো মনে রাখতে এটাও অসুবিধা হয়, তো কিভাবে মনে রাখবে? দেখো, প্রোটন যদি লেখো ইংরেজি বা বাংলা, প্রোটন লিখলে তো প্রোটনে দেখো পি আছে, আর পজিটিভ যেটা পজিটিভ POSITIVE, তো পজিটিভেও পি আছে, মানে প্রোটনের চার্জ হবে পজিটিভ। সহজেই মনে রাখতে পারি। নিউট্রন যেটা, নিউট্রনের চার্জ হলো নিউট্রাল। তো নিউট্রাল মানে কি? কোনো চার্জ নেই, তাই নিউট্রনের চার্জ হলো 0। তাহলে বেঁচে থাকলো কি? একটাই কণা, ইলেকট্রন। আর চার্জ তো দু ধরনের হয়, হয় প্লাস বা মাইনাস। তো প্লাস চার্জ যদি প্রোটন নিয়ে ফেলে, তো বেঁচে থাকলো কি? আর মাইনাস চার্জ। তো মাইনাস চার্জটা কার হবে? ইলেকট্রনের। তাই ইলেকট্রনের চার্জ মাইনাস হয়। এটা সাধারণত সবার মনে থাকে। তো যাদের মনে থাকে না তারা এইভাবে মনে রাখতে পারো, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিউট্রাল মানে 0, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এখন এই যে এই সাইনটা আমি ইউজ করেছি এটা সম্পর্কে বলি। প্লাস VE আর মাইনাস VE কেন ইউজ করা হয়? পজিটিভ যে ওয়ার্ডটা আছে, এটা দেখো কত বড় একটা শব্দ। তো এটা পুরোটা না ব্যবহার করে আমরা তার পরিবর্তে শুধু প্লাস VE লিখে দিই, মানে পজিটিভ বোঝাচ্ছে। একই রকম যখন আমাদের নেগেটিভ লেখার প্রয়োজন হয়, তো নেগেটিভ এই পুরো কথাটা না লিখে আমরা শুধু VE লিখবো, কিন্তু ওর আগে মাইনাস চিহ্ন দিয়ে দিব। এটা বোঝায় যে এটা আমরা নেগেটিভ বোঝাতে চাইছি। তাহলে আমরা এখানে জেনে গেলাম যে প্রোটনের চার্জ পজিটিভ হয়, নিউট্রনের চার্জ নিউট্রাল মানে 0 হয়, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়। এই ধারণার ভিত্তিতে তবে আমরা বলতে পারি
পুরো থেকে কি শিখলাম, যে একটা পরমাণু যা কিনা পুরোপুরি সৌরজগতের গঠনের মতো দেখতে, সেই পরমাণু তৈরি হয়েছে কি কি কণা নিয়ে? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন নিয়ে। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউট্রনের চার্জ নিউট্রাল হয়। এবার আমি একটা সহজ মৌল নিচ্ছি যার কিনা পরমাণু ক্রমাঙ্ক তোমরা সবাই জানো। তো ধরো আমি যদি সোডিয়াম পরমাণুকে নিলাম। সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হয় 11। এটা নিশ্চয়ই তোমরা জানো। তো পরমাণু ক্রমাঙ্ক 11 মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তো একটা পরমাণুতে, এটা মনে রাখবে, একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। একটা পরমাণুর, যেটা কিনা সোডিয়াম নিয়েছি, এর প্রোটন সংখ্যা যদি 11 হয়, তো এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। মানে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। ধরো কোনো একটা মৌল যার নাম কিনা জেড, এই মৌলের যদি প্রোটন সংখ্যা 20 হয়, জেড একটা যে কোনো আননোন মৌল, মানে অজ্ঞাত একটা মৌল, তো এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক যদি 20 হয়, তাহলে আমরা কি লিখবো? টি সমান 20। আর ইলেকট্রন সংখ্যাও এর 20 হবে। প্রোটন সংখ্যা বলে দিলে আমরা ইলেকট্রন সংখ্যা লিখতে পারবো সবসময়, তার কারণ যটা প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুর প্রাথমিক একটা ধারণা আমরা পেলাম, পরমাণু কি কি কণা নিয়ে গঠিত এটা জানলাম। আর পরমাণুর যে 3টে কণা আছে তাদের চার্জ কি ধরনের হয় সেটাও জেনে গেছি। এখন আমরা বুঝবো যে এই যে তাহলে 5টা পরমাণুর চার্জ ও সেই শূন্যই হবে। এখন এই পেনটা যদি 1 কোটি পরমাণু নিয়ে তৈরি হয়, তাহলে 1 কোটি বার শূন্যকেও যদি লিখি, তাহলে সেই কি মোট চার্জ তো আমরা শূন্যই পাবো। তাহলে আমাদের মেন লক্ষ্য কি? এই পেনটা, যে পেনটার কোনো চার্জ নেই, পেনটা চার্জহীন বা নিস্তড়িত যদি বোঝাতে চাই, তাহলে প্রথমেই আমাদের কি প্রমাণ করতে হবে? যে পেনটা তৈরি কি নিয়ে? একটা পরমাণু নিয়ে। একটা পরমাণুর যদি চার্জ না থাকে, তাহলে কোটিটা পরমাণুরও কোনো চার্জ থাকবে না, তাহলে মোট চার্জ শূন্য হয়ে যাবে। তাহলে পেনটায় হাত দিলে কোনো শক লাগবে না। এবার এটা আমরা প্রমাণ কিভাবে করব যে একটা পরমাণুর চার্জ শূন্য হয়? তার জন্য আমরা সেই উদাহরণটা নিচ্ছি, সোডিয়ামের উদাহরণ। তো সোডিয়ামে প্রোটন কটা থাকে? 11টা। ইলেকট্রনও কটা থাকে? 11টাই ইলেকট্রন থাকে। তো আমরা এটা লিখে নিচ্ছি, প্রোটন থাকে 11টা আর ইলেকট্রন থাকে 11টা। বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে বিশেষ করে আমরা ধরে নিচ্ছি যে প্রোটনের চার্জ +1, আর প্রোটনের চার্জ কি ছিল? প্লাস, আর ইলেকট্রনের চার্জ মাইনাস। এবার প্রোটনের চার্জ যা হয়, ইলেকট্রনের চার্জেরও মান কিন্তু ঠিক ততই হয়। যদি প্রোটনের চার্জ +1 হয়, তো ইলেকট্রনের চার্জ কি হবে? মাইনাস তো হবে, কিন্তু এর মান তো 1, তাহলে এরও মান -1 এরকম। অর্থাৎ যা শিখলাম, প্রোটনের যত চার্জ হয় প্রোটনেরও চার্জ 1, ইলেকট্রনেরও চার্জ 1, কিন্তু প্রোটনের চার্জ হয় পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ। এটা প্রোটন বা ইলেকট্রনের একদম অ্যাকিউরেট চার্জ নয়। যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় পরমাণু নিস্তড়িত সেটা প্রমাণ করতে, তার জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে ইলেকট্রনের চার্জ -1 আর প্রোটনের চার্জ +1। চলো এবার দেখি কিভাবে আমরা প্রমাণ করব যে সোডিয়াম পরমাণু নিস্তড়িত। এটা যদি আমরা ধরে নিই, এটা ধরো সোডিয়াম পরমাণুর সেই পরমাণুটা, তো এর ভেতরে কটা প্রোটন আছে? 11টা প্রোটন আছে আর 11টায় ইলেকট্রন আছে। তো এবার আমরা প্রথমে আগে মোট চার্জটা বের করব। যদি মোট চার্জ 0 পেয়ে যায়, তাহলে বলতে পারি কি যে একটা সোডিয়ামের পরমাণু নিস্তড়িত। তো মোট চার্জ 0 কিভাবে করব চলো দেখি। একটা প্রোটনের চার্জকে আমরা কত ধরেছি? +1। সোডিয়ামে কটা প্রোটন আছে? 11টা। ঐকিক নিয়মের অঙ্ক করো, যে একটা প্রোটনের চার্জ +1, তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে? +11, যেমন ঐকিক নিয়মের অঙ্কে হয়। তাহলে প্রোটনের মোট চার্জ কত পেলাম? +11 সোডিয়াম পরমাণুর জন্য। এবার যদি আমরা দেখি, তাহলে প্রোটনের চার্জ পেয়ে গেছি। ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত হয়? -1। তাহলে 11টা ইলেকট্রনের চার্জ কত হবে? -11। এটা তাহলে মোট প্রোটনের চার্জ পেলাম, এইটুকু অংশটা। আর এটা পেলাম মোট ইলেকট্রনের চার্জ। এবার যদি আমরা চাই যে সোডিয়াম পরমাণুতে মোট চার্জ কত, তাহলে সোডিয়াম পরমাণুতে পজিটিভ চার্জ যেটা আছে সেটা হলো +11, আর নেগেটিভ চার্জ যেটা আছে সেটা হলো -11। এখানে প্রোটনের সব চার্জকে নেওয়া হয়েছে, এখানে ইলেকট্রনের সব চার্জকে নেওয়া হয়েছে। তাহলে এই দুটোকে যদি যোগ করি, তাহলে কি পাবো? আমরা পরমাণুতে মোট যে চার্জ আছে সেটা পাবো। তো পরমাণুর মোট চার্জ কত হবে? +11 -11 মানে 0। অর্থাৎ একটা সোডিয়াম পরমাণু নিস্তড়িত হয়।
তার কারণ মোট প্রোটনের চার্জ আর মোট ইলেকট্রনের চার্জ যোগ করলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। অনেকের মনে আসতে পারে যে নিউট্রন কোথায় গেল, তো নিউট্রনের চার্জ দেখো এমনিতেই কত ছিল, 0। তাই এখানে যতটাই নিউট্রন থাকুক না কেন তার চার্জ তো 0ই হবে, তাই সেটা কোনো প্রভাবই ফেলছে না আমাদের ক্যালকুলেশনে। তাই মোট চার্জ একটা সোডিয়াম পরমাণু 0 পেলাম। এরকম যদি আমরা 1,00,000টা সোডিয়াম পরমাণু নিই, একটা যদি 0 পাই, 5টা সোডিয়াম পরমাণুর কি 5 বার 0 যোগ করতে হবে, মানে তো 0ই পাবো। সেরকমই যদি এরকমভাবে আমরা 1,00,000টাও সোডিয়াম পরমাণু নিই, তারও যদি মোট চার্জ যোগ করি তাহলে সেটা 0 পাবো। তো এ তো গেল সোডিয়ামের কথা, যে মৌলটা আমরা চিনি, সোডিয়াম মৌলকে আমরা সবাই চিনি, তার জন্য সোডিয়াম দিয়ে আমি এই উদাহরণটা দিলাম। কিন্তু যেগুলো বাস্তব জীবনের জিনিস, যেমন চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে চিরুনিটা চার্জ হয়ে যাচ্ছিল, সেটা কিভাবে হয় এটা আমরা আরেকটু পরে বুঝবো। তার আগে আরো একটা জিনিস শিখে নিই, যে চিরুনি যেটা, চিরুনিটা কি দিয়ে তৈরি হবে, চিরুনি যা পদার্থ দিয়ে তৈরি, ধরো প্লাস্টিক দিয়ে তৈরি, তো তার পরমাণু দিয়ে তৈরি হবে চিরুনিটা। তো চিরুনিরও সেই এক একটা পরমাণু কেমন হবে, নিশ্চয়ই নিস্তড়িত। তাই চিরুনিটা যখন প্রথমে কাগজের টুকরো ছিল আর চিরুনিটা নিয়ে এসেছিলাম কাগজের টুকরোর কাছে, ওটা আকর্ষণ করছিল না, তার কারণ এদের কোনো চার্জ ছিল না। যেমনটা, যেহেতু চার্জ এর আগে তোমরা কোনোদিন পড়োনি, কিন্তু চুম্বক সবাই পড়েছো একবারের জন্য। চুম্বক কি হয়, চুম্বকটা আগে বলি। একটা চুম্বক এরকম দেখতে হয়, যার একটা থাকে উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এই চুম্বকের কাছে যদি অন্য আরো একটা চুম্বকের বিপরীত মেরু আনি, তাহলে আমরা কি জানি, যে বিপরীত মেরুকে, চুম্বকের দুই বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তার জন্য এখানে আমরা আকর্ষণের ঘটনাটা দেখতে পাই। আবার যদি এটা করা হয়, এটা একটা চুম্বক যার এটা উত্তর আর এটা দক্ষিণ মেরু, আর অন্য আরো একটা চুম্বকের এখানে ধরো দক্ষিণ মেরুকে আনা হয়েছে, তাহলে আমরা বিকর্ষণ দেখতে পারবো, তার কারণ এই দুটো সমমেরু। এই চুম্বকের এই ঘটনাটা আমরা সবাই জানি। ঠিক একই রকম ভাবে যে আধান হয়, আধান তো দু ধরনের হয় শিখে গেছি, একটা প্লাস আর একটা মাইনাস। তো যদি একই রকমের আধান হয়ে যায়, মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, এই দুটোই হতে পারে। প্লাস প্লাস যদি হয়, তো প্লাস প্লাস আধান পরস্পরকে, যেহেতু একই ধরনের চার্জ তাই বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস চার্জও পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা চার্জ প্লাস আর একটা চার্জ মাইনাস হয়, তাহলে এরা দেখো কেমন আলাদা ধরনের চার্জ, তাই এরা পরস্পরকে আকর্ষণ করবে। এটাকে স্থির তড়িৎ বিজ্ঞানের মূল সূত্র বলা হয়, যে একই ধরনের আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধরনের আধান পরস্পরকে আকর্ষণ করে। শুধু এই ধারণাটার ভিত্তিতেই আমরা যে তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িৎ বিজ্ঞানের মূল সূত্র যেটাকে বলছি, তার ভিত্তিতেই আমরা ব্যাখ্যা করে দিতে পারি যে কেন চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছিল। একই রকম চুম্বকের আরো একটা গল্প, যে চুম্বক যদি এটা হয়, তো চুম্বকের সামনে লোহা যদি আনা হয়, লোহার ধরো এটা একটা পাত, তো লোহাকেও আকর্ষণ করে। লোহা, কোবাল্ট আর নিকেল, এই 3 ধরনের পদার্থকে একটা চুম্বক আকর্ষণ করতে পারে। ঠিক একই রকম চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাস চার্জ তো নিজেদেরকে আকর্ষণ করতেই পারে, আর তার সঙ্গে যদি কোনো একটা বস্তু, যেমন কিনা চিরুনিটা যখন মাথায় ঘষা হচ্ছিল, ঘষলেই চিরুনিতে চার্জ চলে আসে। ধরো চিরুনিটায় চার্জ চলে এসেছে, তো এই চার্জ যখনই চলে আসবে, তো এর নেগেটিভ কোনো যদি একটা বস্তু আছে যার কিনা নেগেটিভ চার্জ আছে, তাকে তো আকর্ষণ করবেই। আর যদি কোনো একটা বস্তু এরকম হয় যার কোনো চার্জ নেই, সেরকম বস্তুকেও ও আকর্ষণ করতে পারবে। এখন কোনো একটা বস্তু কিভাবে চার্জ হয় সেটা আমরা এখনো বলিনি। তো কোনো একটা বস্তু কিভাবে চার্জ হয়, চলো সেটা দেখি। যেমন ধরো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন আর প্রোটন করা থাকে, প্রোটন থাকে 11টা আর ইলেকট্রনও থাকে 11টা। এবার এই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা চলো একবার দেখি। ইলেকট্রন বিন্যাস মানে এই যে 11 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2, 8 আর 1। নিশ্চয়ই এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো। তো সব পরমাণুর ইচ্ছে হলো যে বাইরের যে কক্ষপথ, এখানে এগুলো এক একটা কক্ষপথকে বোঝাচ্ছে, এটা হলো প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো সব পরমাণুই চায় ওর যেটা সব থেকে বাইরের কক্ষপথ, এখানে যেটা কিনা এটা, সেখানে 8টা ইলেকট্রন থাকুক। দেখো এখানে কটা দেখতে পাচ্ছ, একটা। তাহলে ও কখনোই চাইবে না একটা ইলেকট্রন থাকুক। তাহলে ও কি চাইবে, ওর কাছে দুটো উপায় আছে। এখানে কি লেখা আছে, 2, 8, 1, এই লাস্টের কক্ষপথটাই হয় ওকে 7টা ইলেকট্রন নিতে হবে, তাহলে শেষে 8টা হয়ে যাবে। বাকি করতে পারে এই একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দেয়, তাহলে এটাই এর
যেটা কিনা আগে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ছিল, আর তৃতীয়টা ওর সর্বশেষ কক্ষপথ ছিল। এখন কিন্তু 2 নাম্বারটাই ওর লাস্ট বা সর্বশেষ কক্ষপথ হয়ে গেছে। আর যেখানে কটা 8টা ইলেকট্রন আছে, যেটা পরমাণুটা চাইতো, সব পরমাণুই কিন্তু এটা চায় যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকুক। তার জন্য ও কি চাইবে, এই যে বাইরে যে এতক্ষণ একটা ইলেকট্রন ছিল এটাকে ছেড়ে দিতে চাইবে। তাহলে সোডিয়াম পরমাণু যে আছে ও কি চায়, এই 8টা ইলেকট্রন শেষে রাখার জন্য এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে চায়। তাহলে এটা সোডিয়াম পরমাণু ছিল। যদি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটাকে লেখা হয় Na+। মানে কোনো একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন আমরা মাথায় প্লাস চিহ্ন লিখে থাকি। এখন প্রশ্ন হলো, যদি তুমি এটাও বুঝতে চাও যে এই প্লাস চিহ্ন আমরা কেন লিখে থাকি, তো চলো এটাও বুঝে নিই। এটা ছিল আমাদের সোডিয়াম পরমাণু। এই যে সোডিয়াম পরমাণু আছে এখানে, তাহলে দুটো আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখানে আছে সোডিয়াম পরমাণু, আর যেটা তৈরি হলো সেটা হলো Na+। এটাকে বলা হয় সোডিয়াম আয়ন। তো সোডিয়াম পরমাণুতে প্রোটন কতটা ছিল? 11টা। ইলেকট্রন কতটা ছিল? 11টা ইলেকট্রন ছিল। এখন একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে এ তৈরি হয়েছে। এর কি প্রোটন চেঞ্জ হয়েছে? নিশ্চয়ই চেঞ্জ হয়নি, কোনো তো প্রোটন বেরোয়নি। তাই এর প্রোটন কটা আছে? এখনো 11টাই আছে। কিন্তু ইলেকট্রন একটা তো কমে গেছে, তাহলে ছিল 11, এখন হয়ে যাবে ইলেকট্রন কত? 10। সোডিয়াম পরমাণু প্রথমে যখন ছিল ওর তো কোনো চার্জ থাকে না, শিখিয়েছি যে কোনো পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকে তো ওর কোনো চার্জ থাকে না। কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ওর চার্জ চলে এলো। কিন্তু কেন চলে এলো এবার বুঝতে হবে। তো দেখো, এর যদি আমরা চার্জ বের করতে চাই, যে সোডিয়াম পরমাণু আছে এর যদি চার্জ বের করতে চাই, মোট চার্জ কীভাবে বের করবো? প্রোটনের চার্জ বের করবো, ইলেকট্রনিক চার্জ বের করবো, দিয়ে দুটোকে যোগ করে দিব। কারণ সোডিয়াম পরমাণু প্রোটন আর ইলেকট্রন নিয়ে তৈরি, যাদের কিনা চার্জ আছে। তো এক একটা প্রোটনের চার্জ কত হয়? 1 করে। তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে? ঐকিক নিয়মের অঙ্ক, একটা প্রোটনের চার্জ হয় 1 + 1, তাহলে 11টা প্রোটনের চার্জ হবে +11। একই রকমভাবে একটা ইলেকট্রনের চার্জ কত হয়? -1। আছে কটা ইলেকট্রন? 11টা ইলেকট্রন, তাহলে 11টা ইলেকট্রনের চার্জ কত হবে? -11। যদি এবারে মোট চার্জ আমরা বের করতে চাই, তাহলে +11 হলো আমাদের পজিটিভ চার্জ, যোগ -11 হলো নেগেটিভ চার্জ। তাহলে মোট চার্জ কত পাবে? মানে 0। কিন্তু নতুন যে সোডিয়াম আয়নটা তৈরি হয়েছে, যার মাথায় এই প্লাসটা লিখেছি, সেটা কেন লিখেছি আমরা বুঝতে চাই। তো চলো দেখি। এখানে দেখো প্রোটন কটা আছে? 11টা। একটা প্রোটনের চার্জ +1 হয়, তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে? 11টা প্রোটনের চার্জ হবে +11। আর নিচে একটা ইলেকট্রনের চার্জ -1 হয়, কিন্তু এখানে ইলেকট্রন কটা আছে? 10টা। তাই 10টা ইলেকট্রনের চার্জ কতটা হবে? -10। এবার যদি তুমি এখানে মোট চার্জ যোগ করতে চাও, দেখো কি পাচ্ছ? +11 প্লাস -10, মানে +11 - 10 সমান হলো +1। এই যে +1 চার্জটা এলো, মানে এর যে মোট চার্জ সেটা 0 নেই, সেটা কত হয়ে গেছে? +1। সেটাকেই আমরা এই মাথায় লিখে থাকি। কিন্তু যখন এই স্বাভাবিক অবস্থায় ছিল এর মোট চার্জ দেখো কত ছিল? 0। কিন্তু যখনই একটা ইলেকট্রন ছেড়ে দিল তাই এর চার্জটা প্লাস হয়ে গেছে। এত কিছু বুঝে নেওয়ার পর এটা আমরা খুব সহজে এক লাইনেও মনে রেখে দিতে পারি। দেখো সেটা কিভাবে। তোমাকে শুধু দেখতে হবে সোডিয়ামে প্রোটন কটা? 11টা। ইলেকট্রন কটা? 11টা। এখানে প্রোটন যা ছিল তাই আছে, বেরিয়েছে কি? একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এখন ইলেকট্রন কটা আছে? 11টা ছিল, একটা যদি বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই ইলেকট্রন আছে 10টা। তাহলে এই জায়গাটাই দেখো, যটা প্রোটন তটা ইলেকট্রন, তাই মোট চার্জ 0। কিন্তু এখানে প্রোটন 11টা আর ইলেকট্রন 10টা। কে বেশি আছে? নিশ্চয়ই ইলেকট্রন কম আর প্রোটন বেশি আছে। তো কটা প্রোটন বেশি আছে যদি জিজ্ঞেস করি, তুমি বলবে কি? একটা প্রোটন বেশি আছে। একটা প্রোটনের চার্জ কি হয়? +1, তাই মাথায় +1 বসিয়েছে। মানে আমাদের দেখা কাজ হলো যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কোনটা বেশি। যদি প্রোটন বেশি হয় তাহলে চার্জ পজিটিভ হবে, যদি ইলেকট্রন বেশি হয় তাহলে চার্জ নেগেটিভ হবে। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হয় 9। 9 মানে 2,7, এরকমভাবে ইলেকট্রন বিন্যাস করি। তো দেখো এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। এ চাইবে কি যে আমার 8টা হোক। তো 8টা হওয়ার জন্য ও চাইবে কি যে বাইরে কোনো একটা জায়গা থেকে একটা ইলেকট্রন পেলেই ও খুশি হয়ে যাবে। তো এখানে যেমন একটা ইলেকট্রন বর্জন হয়ে গেল, ধরো এই ইলেকট্রনটা এ পেয়ে গেল, তাহলে এই একটা ইলেকট্রন যেন খেয়ে নিতে চাইবে। কেন? মানে গ্রহণ করতে চাইবে। তার কারণ হচ্ছে ওর বাইরে 7টা আছে, ও সবসময় সবাই চাই যে বাইরে 8টা হোক। তো 8টা হওয়ার জন্য একটা ইলেকট্রন খেয়ে নিল। তখন এর মাথায় আমরা যে চিহ্নটা দিব, বর্জন করলে প্লাস হয়, কারণটা আমি বলেছি, আর যদি গ্রহণ করে তো মাইনাস হয়। এবার মাইনাস কেন হয় সেই কারণটা বুঝে নিই।
দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 9, মানে প্রোটন কটা আছে? 9টা। ইলেকট্রনও তবে 9টাই থাকবে, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। কিন্তু এর যদি দেখি প্রোটন কি বেড়েছে? না, প্রোটন বাড়েনি, যটা ছিল তটাই আছে, 9টাই। কিন্তু ইলেকট্রন, এর তো 9টা ছিল আর একটা খেয়ে এ তৈরি হয়েছে, তাহলে এর ইলেকট্রন কটা হবে? 10টা। এবার যদি আমরা দেখি যে এটা হলো প্রোটনের সংখ্যা আর এটা ইলেকট্রনের সংখ্যা, তো কোন সংখ্যাটা বেশি? নিশ্চয়ই ইলেকট্রনের সংখ্যা বেশি, ইলেকট্রন 10টা। ইলেকট্রনের সংখ্যা বেশি, কটা বেশি? তুমি বলবে একটা বেশি। তো একটা ইলেকট্রনের চার্জ কত হয়? একটা ইলেকট্রনের চার্জ নিশ্চয়ই -1 হয়। তো যে চার্জটা বেশি সেই চার্জটা এই মাথায় বসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন বেরিয়ে গেলে, মানে ইলেকট্রন বর্জন করলে বইয়ের ভাষায়, বা ইলেকট্রন গ্রহণ করলে কেন ইলেকট্রন বর্জন করলে পজিটিভ হয়ে যায় আর কেন ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হয়ে যায়। এর ভিত্তিতে আমরা মাথা যখন আমরা চিরুনি দিয়ে আঁচড়াই, তো চিরুনিটা কেন চার্জ হয়ে যায় সেটা ব্যাখ্যা করতে পারবো। তো যখন দুটো আলাদা আলাদা বস্তু হতে হবে তবেই চার্জ তৈরি করা যায়। কেন যে আলাদা বস্তু বলতে, যেমন ধরো একটা চিরুনি নেওয়া হয়েছে আর একটা দ্বিতীয় বস্তু যার সঙ্গে এটা ঘষা হচ্ছে সেটাকে মাথার চুল, এই দুটো বস্তু দেখো আলাদা আলাদা। তো এরকম যদি আলাদা আলাদা বস্তু হয় আর ঘষা হয়, তখন ধরো দুটো পরমাণু যখন একটা অন্যটার উপর ঘষা হবে, তো পরমাণুকে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোকে কে টেনে রেখেছে নিজের দিকে? নিশ্চয়ই পরমাণুতে থাকে প্রোটন কণা। তো প্রোটন কণার আধান কি? প্লাস, আর ইলেকট্রনের আধান মাইনাস। তো এই প্লাস মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটাই এই ইলেকট্রনগুলোকে আটকে রাখে। এখানেও তাই। এটা যদি আরো ভালো করে বুঝতে চাও, একটা বোঝাচ্ছি তারপরে এখানে আসছি। যে একটা সুতো নিলে, তো সুতোতে একটা পাথরের টুকরো বেঁধেছো, দিয়ে সুতোটাকে ঘোরাচ্ছ, তাহলে কি হবে? পাথরের টুকরোটা ঘুরতে থাকবে। কিন্তু যদি কোনো সময় সুতোটা কেটে যায়, তবে কি আর পাথরের টুকরো ঘুরবে? নিশ্চয়ই ঘুরবে না, পাথরের টুকরো ছিটকে বেরিয়ে যাবে। তো এই যে পাথরের টুকরো ঘুরছিল, কেন ঘুরছিল? তার কারণ তুমি ওকে সুতো দিয়ে জোর করে বেঁধে রেখেছো, আর আঙুল, এখানে আঙুলটা থাকে তোমার, এই আঙুলটা দিয়ে এই সুতোর সাহায্যে একটা বল দিতে পারছো, তার জন্য যেন চারিদিকে ঘুরছে। তো এখানে আমরা যে বলটা দিচ্ছি এখানে, সেটা কিসের সাহায্যে? আঙুলের সাহায্যে বলটা দিতে পারছি। কিন্তু এটা যদি নিউক্লিয়াস হয়, আর এটা হলো তার পরমাণু পুরো গঠনটা, যার কিনা এখানে ইলেকট্রনগুলো থাকে আর এখানে কে থাকে? পজিটিভ আধানযুক্ত প্রোটন। তো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে প্লাস মাইনাস মানে আকর্ষণ বল কাজ করবে। তো আঙুল দিয়ে সুতোর সাহায্যে আমরা যেমন পাথরের টুকরোর উপরে বল দিচ্ছিলাম, সেরকম এখানে মাঝে কোনো সুতো লাগানো না থাকলেও এই পজিটিভ আর নেগেটিভ আধানের মধ্যে একটা বল কাজ করে। এই বলটার জন্যই এই ইলেকট্রন এই চারদিকে ঘুরবে। যদি এই বলটা চলে যায় তো ইলেকট্রনের যেন বেরিয়ে যাবে। যেমন সুতোটা কেটে গেলে আঙুল দিয়ে সুতোর উপর বল দিতে পারছিলাম না, মানে সুতোর থেকে ইটের টুকরোটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, ঠিক একই রকম এটার ক্ষেত্রেও হতো। কিন্তু এখন যদি তুমি, এটা তো একটা পরমাণু আছে, আরো একটা পরমাণু নিয়ে আসো আর এই দুটোকে ঘষো, যদিও দুটো পরমাণুকে বাস্তবে এরকম আনা যায় না, বোঝার সুবিধার্থে আমরা এটা করছি। এই দুটো পরমাণু তোমার হাতে দেওয়া হয়েছে আর দুটোকে ঘষছো, তো একটা পরমাণু থেকে ইলেকট্রন অন্য পরমাণুতে চলে যাবে। তাহলে কি হবে? একটা পরমাণু ইলেকট্রন খেয়ে ফেলবে। ইলেকট্রন যে খেয়ে ফেলে তাতে যে চার্জটা তৈরি হয় সেটা হয় নেগেটিভ। তো ধরো এই পরমাণুটা ইলেকট্রন খেয়েছে, তাহলে এই চার্জ নেগেটিভ হয়ে যাবে। আর এই যেহেতু ইলেকট্রন হারালে এখনই আমরা শিখলাম চার্জ কি হয়? পজিটিভ। দুটো বস্তুকে যদি ঘষা হয়, দুটো বস্তু যেমন কিনা চিরুনি আর চুল, তখন একটা বস্তুতে পজিটিভ চার্জ তৈরি হয় আর একটা বস্তুতে নেগেটিভ। তো ধরে নাও যে চিরুনিতে পজিটিভ চার্জই তৈরি হয়েছে। তো যদি চিরুনিতে পজিটিভ চার্জ তৈরি হয়, তার মানে যখনই মাথা আঁচড়ে নিচ্ছি, চিরুনিটা কেমন বডি? একটা চার্জ বডি, মানে আধানযুক্ত বস্তু। যেমন কিনা চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারে, সেরকমই একটা চার্জ বডি মানে আহিত বস্তু যে কোনো কাগজের টুকরো কেমন বস্তু? অনাহিত বস্তু। তো কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারে। এটাই হলো সেই কারণ যার জন্য চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। এ তো খুবই একটা ছোট্ট ঘটনা, এরকম বেশ কিছু ভয়ঙ্কর ঘটনাও দেখা যায়। মানে দুটো বস্তুতে যদি ঘষা লাগে তবে তাহলে চার্জ বা স্থির তড়িতের জন্য যে আধান সেটা তৈরি হয়ে যায়। এটা সবাই দেখেছো। এটা আরো একটা ছোট ঘটনা, যে যখন চেয়ারে বসো, তো চেয়ারে যাদের গায়ে একটু লোম আছে, তো যখনই লোমটা চেয়ারে ঘষা পড়ে, দেখবে লোমগুলো চেয়ারের দিকে খাড়া খাড়া হয়ে যেন সোজা সোজা হয়ে যায়। এর কারণটা হলো স্থির তড়িৎ। এরপরে একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমরা জানি লরি চলে পেট্রোল বা ডিজেলই সাধারণত চলে। তো যখন এই তেল তো ট্যাঙ্কারের ভেতরে রাখা আছে, তো যখন গাড়ি চলবে তো
তেলের যে ট্যাঙ্কার তার সাথে তেলের ঘর্ষণ হতে থাকবে। তো এই ঘর্ষণ হওয়ার জন্য তাহলে এখানেও কি যা তৈরি হবে সেটা হলো চার্জ। আর চার্জ তৈরি হওয়ার অনেক সময় স্পার্ক দেখা যায়। স্পার্ক কি জিনিস? যেমন দেখবে কোনো কারণে যদি তারের কোনো জায়গায় লিক হয়ে যায়, তো যে ওখান থেকে যেগুলো বেরোয় সেগুলোকে স্পার্ক বা স্ফুলিঙ্গ বলা হয়। অনেকেই গ্যাস লাইট নিশ্চয়ই দেখেছো, তো গ্যাস লাইটের চাকায় যখন তুমি ঘষো তো দেখবে কিছু বের হয়, ওটাকেই বলা হয় স্পার্ক। তো এই স্পার্ক যদি তেল আর ট্যাঙ্কারে ঘর্ষণ লাগে তখন এরকম স্পার্ক তৈরি হতে পারে। তো ভাবো তেলের ভেতরে যদি একটা স্পার্ক তৈরি হয় তাহলে কি হতে পারে? নিশ্চয় এখানে আগুন লেগে যেতে পারে, আর তার জন্য বড়সড় একটা বিস্ফোরণ হতে পারে। কিন্তু এরকম বিস্ফোরণ সাধারণত শোনা যায় না। তার কারণ কি? এটাকে রক্ষা করার জন্য আমরা যা করি, আমরা জানি যে চার্জ কার ভেতর দিয়ে যেতে পারে? পরিবাহীর ভেতর দিয়ে। কারা পরিবাহী? যেমন তামা। কিন্তু প্লাস্টিকের ভেতর দিয়ে চার্জ যেতে পারে না, সেই জন্য তার দেখবে প্লাস্টিকের হয় না, তার কিসের হয়? তামার বা অ্যালুমিনিয়ামের। তো এই যে ট্যাঙ্কে আর তেলে ঘর্ষণের ফলে যে চার্জ তৈরি হচ্ছে, সেই চার্জের জন্য যে স্পার্ক তৈরি হয় তার জন্য বিস্ফোরণ হতে পারে। তো এই বিস্ফোরণ আটকাতে গেলে তুমি কি করবে? এই যে ট্যাঙ্কারটা আছে, ট্যাঙ্কার থেকে একটা লোহার শেকল মাটিতে লাগিয়ে দেওয়া থাকে। তাই এখানে যে চার্জটা তৈরি হবে সেই চার্জ ট্যাঙ্কারে থাকবেই না। এই ট্যাঙ্কারের সঙ্গে যে শিকলটা লাগানো আছে লোহার, সেই শিকল দিয়ে সব চার্জ মাটিতে চলে যাবে। অর্থাৎ এখানে চার্জ অবশ্যই তৈরি হচ্ছে, কিন্তু তাতে কোনো স্পার্ক তৈরি হবে না, কারণ সম্পূর্ণ চার্জটাই আমরা মাটির তলায় পাঠিয়ে দিতে পারছি। তো আজকের ভিডিওতে এতটাই। বাকি যা অংশ আছে, এটা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, পরের ভিডিওগুলোতে আরও বেশি সময় দিয়ে সম্পূর্ণ যে ফিজিক্স আছে তার যতটা পড়াতে পারি পড়াবো এই বিনা পানি ইনস্টিটিউশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।